সে আপনার বুট বাদাম বিক্রি করে ট্রেনে, আরেকজনের পিছনে শুধু একটা লুঙ্গি এবং রক্তাক্ত শার্ট। এরা আসছে, বড় ভাইজান তখন উপজেলা ম্যাজিস্ট্রেট কুলিয়ার। তো বড় ভাইজান প্রশ্ন করলো যে তোমরা যে এরকম মারামারি দস্তাদস্তি করলা সোহরা মুসলিমের মতো, কি ব্যাপার? হোয়াটস দ্য কজ বিহাইন্ড দ্য রেসলিং? তো বললো যে স্যার, ওর সাথে আমার চুক্তি হয়েছে 2 বছরের। যে কিসের চুক্তি? যে প্রতি কম্পার্টমেন্টে আমাকে 50 টাকা করে দিবে। যে প্রতি কম্পার্টমেন্টে 50 টাকা করে দিবে। কেন দিবে? যে আমি কম্পার্টমেন্টে উঠিয়ে বলবো যারা ভদ্রলোক আছেন, ভালো মানুষ আছেন, আপনাদের পকেট সাবধান। এটা বলার পরে মানে যে এটা হলো ফেরিওয়ালাটাই কথাটা বলবে যে পকেট সাবধান। তখন পকেট পায় খেয়াল করবে, পকেট সাবধানের সাথে সাথে মানুষের মস্তিষ্ক যার যে টাকা সেটা গিয়ে লাগবে, তখন তারা একটা টিপা টাপা দেখবে যে কার কোথায় টাকা আছে, তখন পকেট মারটা ইন্ডিকেট করতে পারবে কার কোন পকেটে কোন জায়গায় টাকা আছে। প্রতি কম্পার্টমেন্টে এটা বলার জন্য সে আমাকে 50 টাকা দেওয়ার কথা, 2 সপ্তাহ টাকা দেয়। এটা হলো আর্ট অফ থেফটি, মানে চুরির একটা আর্ট, কৌশল বা ফর্ম। এই যে দেখেন কত চমৎকার একটা ফর্ম তারা করছে, এবং দুইজন যুগসূত্র হয়ে কম্পার্টমেন্টে 2 বছরের চুক্তিও করেছে, এবং প্রতি কম্পার্টমেন্টে 50 টাকা করে দিবে, এবং এটা জারি আছে, চালিত আছে, এবং এটা সফলভাবে তারা করে আসছে। কিন্তু বকেয়া পড়ে যাওয়ার কারণে এই বিপত্তিটা ঘটেছে। এটা দেখেন, এভরিথিং ইজ চেঞ্জিং, অথবা ফিলোসফির ভাষায় এভরিথিং ইজ ইন ফ্লাক্স অর এভরিথিং ইজ ইন মোশন। প্রত্যেক জিনিস গতিশীল। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, সার্বজনীন জানে, সেটা হলো বলাকা কবিতা। বলাকা কবিতাকে বলা হয় গতিবাদের কবিতা। যে কবিতাকে বলা হয় গতিবাদের কবিতা। আমরা 90 সাল পর্যন্ত নরসিংদী স্টেশনে দেখেছি যে একটা রেল লাইন চলে গেছে মদনগঞ্জের দিকে, এবং নরসিংদী জং, মানে নরসিংদী জংশন। এখানে যারা অনেকে সেটা দেখেন, হ্যাঁ, এখানে লেখা ছিল যে নরসিংদী জং বা জংশন। একটা রেল লাইন চলে গেল মদনগঞ্জে, এবং সেখানে প্রতিদিন 2 জোড়া ট্রেন শাটল আসা এবং যাওয়া। এখন এটা নেই। এখন আমার মনে আছে, আমার খালার বাড়ি আপনার এদিকে একটা চর্ষবুদ্ধি জায়গা আছে, বড়ইতলা গ্রাম। বড়ইতলা গ্রামে আমি যখন খালার বাড়িতে গেলাম, 1 সপ্তাহ আগে কুমিরে এক 7 বছরের ছেলেকে নিয়ে গেছে, মানে তীর থেকে। তাহলে এই মেঘনা নদীতে হোয়াটসঅ্যাপের টাইম ক্রোকোডাইল থাকতো, কুমির থাকতো, এখন কিন্তু নেই। এবং আরেকটা আমি জলজ প্রাণী, সেটি হলো শুশক। এই মেঘনা নদীর সাথে, এবং নরসিংদী পুরাতন যে থানা, সেখানে দাঁড়ালো শুশক মাথা বের করতো, এখন কিন্তু নেই। হাড়িদুয়ার নদীর পানি পান করতে কারা? শরতের কাজ বিরুদ্ধে যারা তখন মাত্র নতুন বসতি স্থাপন করেছেন, তখন হাড়িদুয়ার পানি কি রান্না বান্নার কাজে ব্যবহার। অতএব সবকিছুই চেঞ্জ হচ্ছে। কারণ কি? কারণটা হলো, আমি একটা কথাই বলবো যে সময়ের প্রয়োজন। সেটা হলো সময়ের প্রয়োজন। জহির রায়হানের একটা ছোট গল্প আছে, গল্পটার নাম হলো সময়ের প্রয়োজনে। যখন মুক্তিযুদ্ধকে শেষে জিজ্ঞেস করছিল আপনারা লড়ছেন কেন, সর্বশেষ কথাটা হলো সময়ের প্রয়োজন। সময়ের প্রয়োজনই এই কবিতার বাকবদল, সময়ের প্রয়োজনই কবিতার বিবরণ। সময়ের সাথে সাথে
নদী যেরকম প্রবাহমান, সময় যেরকম প্রবাহমান, মানুষের চিন্তা চেতনা বোধ ভাবনা এরকম প্রবাহ, এবং সেটা বাক নেই। 700 শতাব্দীতে ইংলিশ লিটারেচারের প্রথম যে এপিকটা লেখা হয় সেটা বেওলফ। তো বেওলফটা কি? বেওলফটা হলো একটা এপিক মহাকাব্য, এবং সেখানে একটা বিরচিত ঘটনা। এটা একটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ডেনমার্কের সেখানকার রাজা রদগার সেই তার রাজ্যের মধ্যে একটা দৈত্য আক্রমণ করে। সেই দৈত্যটার নাম হলো গ্র্যান্ডাল। সেই দৈত্যের আক্রমণে মানুষ ক্ষতবিক্ষত, নিহত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, কিন্তু তাকে পরাজিত করা যাচ্ছে না। সেই বীর বেওলফ ছুটে গিয়ে তার সাথে দীর্ঘ সময় ফাইট করে সেই গ্র্যান্ডাল দত্তকে হত্যা করলেন, এবং রাজা তাকে অত্যন্ত বিরচিত সংবর্ধনা দিলেন। সেই বিরচিত কাহিনী হলো গিয়া বেওলফ। এটাই ইংরেজি সাহিত্যের প্রথম কোনো কাব্যিক ঘটনা। এটাকে বলে অ্যাংলো স্যাকসন এপিক, কারণ ইংরেজি শুরু হয়েছে অ্যাংলো স্যাকসন যুগ দিয়ে, পরে আসছে নরমান কনকোয়েস্ট। তো জহির সাহেব বললেন যে আমাদের এটা আরো প্রাচীন, যে আমরা বাল্মীকি যুগ থেকে শুরু করেছি। হ্যাঁ, এটা ধ্রুব সত্য, কিন্তু দৃশ্যমান যে কাব্য বলি সেটা আসলে হলো 9 শতাব্দী থেকে শুরু। সেটা হলো চর্যাপদ। এই চর্যাপদই প্রথম। এটা হিসেবে তো ক্লিয়ার করেন, চর্যাপদের ভাষা বাংলা না, আসলে এটা বাংলার নিদর্শন দেখা যায়। এর মধ্যে বাংলা ভাষার নিদর্শন। চর্যাপদের ভাষা হলো সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা। সেটি ক্লিয়ারলি একদম স্পষ্ট বাংলা। এটা কেন এবং কখন এবং কিভাবে রচিত হয়েছিল, এটা আসলে বৌদ্ধদের সহজিয়া সাধন সঙ্গী, যারা বৌদ্ধ। কারণ আসলে পাল যুগের প্রায় সব পালরাই বৌদ্ধ ধর্মের ছিলেন। প্রায় সব পাল তখন ছিল পাল যুগ, 700-800 তখন পাল যুগ। পাল ডাইনেস্টি কিন্তু অনেক লম্বা, প্রায় 400 বছর। যখন মাতসুন্নাই শুরু হয় তখন গোপাল কিন্তু আপনার সিংহাসনে অধিষ্ঠিত হন, এবং সেই মাতসুন্নায় যে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, এই যে মারামারি কাটাকাটি, রক্তাক্ত অবস্থা, বিশৃঙ্খল অবস্থা, টার্মোইলেশন, এগুলো দিয়ে নিবারণ করেন হলো গোপাল। এই গোপাল থেকে শুরু করে এই প্রায় 400 বছর এই পাল ডাইনেস্টি, তারা মূলত আপনার বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। এমনকি সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের ছিলেন। তো ওই বৌদ্ধ ধর্ম যখন সেই সময় বৌদ্ধ যে সহজিয়া সাধকরা সেই সাধক সঙ্গীত গুলা দেখতেন, সেগুলোই চর্চা। এবং এই চর্যাপদের কবি কার? কবি হলো কান্নপাল। কবি হলো কঙ্কন পাল। হ্যাঁ, এরপর হলো বরফপা। এই কবিগুলো হলো প্রথম। তবে লুইপা হলো প্রথম পদটি রচনা করেছেন, এই জন্য চর্যাপদের ফার্স্ট পয়েট হলো লুইপা। তিনি প্রথম পদটি রচনা করেন। একেবারে মানে এখানে 51টা পদ আছে, এর মধ্যে 46টা ডিসকভার্ড হয় বা পাওয়া যায়, 46টা। হ্যাঁ, আর এগুলো মিসিং হয়। মহামহোপাধ্যায় পদে বলছে স্যার যে হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে সেটা নেপালের রাজ দরবারে গেল কেন? এটার পেছনে একটা কাহিনী আছে, স্যার বলে নাই। সেটা হলো যখন আপনার 1200 শতাব্দীতে তুর্কিরা এসে আক্রমণ করলো, তুর্কিরা যখন আক্রমণ করলো তো বৌদ্ধ সাধুরা এই তন্ত্র মন্ত্র ফেলে দিয়ে যার যেমন নেপাল পালাইতে শুরু করলো। এইগুলা কিছু অংশ নেপালের এখানে ফেলে দিয়ে তারা
হ্যাঁ এই তিব্বত দিয়ে পালিয়ে যায়। তুর্কি বীরকে 1204 সালে ইমতিয়াজ উদ্দিন আক্রমণ শুরু করলো, তখন এগুলা ফেলে চলে যায়। তো এইগুলো কিন্তু আবিষ্কার হয়েছে সেই দিন, কিন্তু এগুলো কিন্তু খুব প্রাচীন, অনেক প্রাচীন। এই জন্যই বলেছে যে ডক্টর শহীদ আহমেদ লেখছে স্বগত ভাবনা বইয়ের মধ্যে চর্চা পর পুরোপুরি বাংলা ভাষা, সেটা হলো সাহিত্য ভাষা বা সংজ্ঞা ভাষা যাই বললে কেন, সেটা সেখানে বাংলার স্বরূপ বা নিদর্শন পাওয়া গেছে। অতএব এটা আদি ভাষা বলা যায়, কিন্তু এটাকে ওইটা একটা পরিবর্তিত বা বিবর্তিত বা কিছুটা নিদর্শনের রূপ পাওয়া যায়। এটি আমাদের সূচনা। পরে 1200 শতাব্দী থেকে শুরু করে 1350 পর্যন্ত আমাদের সাহিত্যের মাঠে কোন রকমের শস্য বা উৎপাদন নেই। এই জন্য এটাকে অন্ধকার যুগ বলা হয়। কি বলা হয়? অন্ধকার যুগ। কোন রকমের এই যে মানে প্রায় 1200 থেকে 1350 কত 150 বছর না, 150 বছর কোনরূপ নাই। পরে আপনারা একটা জিনিস দেখেন যে আপনার ইউরোপে এবং বাংলাদেশে যে জায়গায় আমরা পরিবর্তন বলি না কেন, যে সাহিত্যের উৎকর্ষতা, সাহিত্যের পরিবর্তন, সাহিত্যের বাকবদল বা চিন্তা চেতনা বোধ ভাবনার বাকবদল যেটুকু আমরা বলি না কেন, সেটার আগে একটা রিফরমেশন থাকতে হবে। রিফরমেশন মুভমেন্ট আপনার ইউরোপেও হয়েছে, এই আমাদের এই বঙ্গেও হয়েছে। রিফরমেশন মুভমেন্ট ছাড়া আপনার পরিবর্তন বা বাক বদল আশা করা যায়। তো এই যে 1400 শতাব্দী থেকে শুরু হয়, কি শুরু হয়? বৌদ্ধরা তো চলে গেল, দখল করলো কারা? যারা দখল করেছে বা আছে তাদের সাহিত্যে এখানে আপনার চর্চিত হয়েছে, রচিত হয়েছে। তখন শুরু হলো মঙ্গল কাব্যের যুগ। তো যে স্যারে বললো যে আপনার শ্রীকৃষ্ণ কীর্তন বা লীলা কীর্তন, মঙ্গল কাব্য, এগুলা ও যে আপনার যারা লিখেছেন তারা এই হিন্দু ধর্মের মিথোলজি অবলম্বনে এগুলো প্রচুর লিখেছেন, এবং ওগুলো একটি কবিতার ফর্ম। এগুলো এই যে ভরতচন্দ্র রায় মুলাকর, যিনি ওই যে আপনার মঙ্গল কাব্যের প্রধান কবি, মানে কি ভারতচন্দ্র রায় মুলাকর, এরকম চণ্ডীদাস বা চণ্ডীদাস, এগুলা আপনার এই মঙ্গল কাব্য রচনা করেছে। মঙ্গল কাব্যটা কি আসলে? মঙ্গলটা হলো দেব দেবী, গডস এন্ড গডেসেস, তাদেরকে তুষ্ট করার জন্য, তাদেরকে আসলে এটা কি বলে, রবীন্দ্রনাথ যে লিখছে যে আপনার গীতাঞ্জলি, এটা ইংলিশ নাম হলো সংস অফারিং, মানে সংস অফারিং। তো ওইটাও ওই দেবদেবীকে তুষ্ট করার জন্য এবং নিজে ভালো থাকার জন্য, দেবদেবীকে তুষ্ট করার জন্য এবং নিজে ভালো থাকার জন্য যে কাব্যগুলো রচনা করা হয়েছে সেগুলো হলো মঙ্গল কাব্য। সেই মঙ্গল কাব্য আপনার মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্ম মঙ্গল, বহু মঙ্গল কাব্য তখন রচনা হয়েছে। এগুলো একেবারে বড় চণ্ডীদাস, বিদ্যাপতি, তারপরে হলো যে ঈশ্বর রায় মুলাকর, এগুলো লিখেছেন, এবং এগুলো চলেছে একেবারে সে 1800 শতাব্দী পর্যন্ত এগুলো চলেছে। আর কিছু কাব্য যে এসছে না তা না, সেটা হলো গিয়ে শাহ মোহাম্মদ শহীদ একজন আছেন, তিনি রচনা করেছেন হলো গিয়ে ইউসুফ জুলেখা। আরেকজন আছেন এখানকার পাশাপাশি আপনার যে ওটাকে বলা হতো বা মামুনকে বলা হতো আরাকান রাজ্য। ওটাকে কি বলা হতো? আরাকান রাজ্যের রাজ্য কবি ছিলেন তখন আলাউল, শ্রেষ্ঠ কবি। তো আলাউলের হাত থেকে আমরা যেটা পেয়েছি সেটা হলো পদ্মাবতী। এই পদ্মাবতী এবং শাহ মোহাম্মদ শহীদের যে ইউসুফ জুলেখা, এগুলোর মধ্যযুগের কবিতা এবং মধ্যযুগের কাব্যধর্মী এবং গীত ধর্মী, এগুলো আমরা পেয়েছি। মনসা মঙ্গল পেয়েছি, তারপরে আপনার কি বলে শ্রীকৃষ্ণ কীর্তন পেয়েছি,
আরেকটা জিনিস পেয়েছি যেটি স্যার বলেনি, সেটা হলো গিয়া রামায়ণের অনুবাদ। মধ্যযুগে রামায়ণের অনুবাদ পেয়েছি আমরা কৃত্তিবাস ওঝা, এবং এবং মহাভারতেরও অনুবাদ পেয়েছি কাশিরাম দাশগুপ্ত। কাশিরাম দাশগুপ্ত। তো এইগুলো হয়েছে বড় কোনো আমরা প্রোডাকশন বা শস্য সে পাই নাই। 19 শতকে এই উপমহাদেশে ওই যে আমি বললাম যে রিফরমেশন মুভমেন্ট ছাড়া কিছু হয় না, এখানে একটা মুভমেন্ট হয়েছে, সেটাকে বলে ইয়ং বেঙ্গল। হ্যাঁ, ইয়ং বেঙ্গল মুভমেন্ট, সেটা করেছেন বিবিআর আপনার ডিরুজিওর নেতৃত্বে এখানে ইয়ং বেঙ্গল মুভমেন্ট হয়েছে, যে দেবদেবী বাদ দেন, এই পূজা অর্চনা বাদ দেন, হ্যাঁ, এই প্রকাশটা, এই পরম্পরা, এগুলো বাদ দেন, মস্তিষ্ক ক্লিয়ার করেন, হ্যাঁ, আসেন রিয়েলিজমে, আসেন, হ্যাঁ, আপনার মানুষ নিয়ে চিন্তা করেন, আসেন আপনার যে আধুনিকতা এবং কি করে আপনার যুক্তি নির্ভর হওয়া যায় সেগুলোতে আসে। দেবদেবী থেকে বেরিয়ে আসে, পূজার সময় থেকে বেরিয়ে আসেন। কে করলেন? সেটা হলো বিবিআর ডিরিজিউ। তিনি ছিলেন ইয়ং বেঙ্গল মুভমেন্টের প্রধান লোক। এট দ্য সেম টাইম 19 শতকেই আরেকটা আন্দোলন হয়েছে, সেটাকে অনেকে বলে যে বাংলা রেনেসাঁ, মানে বাংলায় রেনেসাঁ। সেটা হলো ধর্ম সংস্কার আন্দোলন, সমাজ সংস্কার আন্দোলন, এবং সাথে সাথে মস্তিষ্কের আন্দোলন। কারা করলো সেটা? সেটা করেছে প্রধান ব্যক্তি যিনি রাজা রামমোহন রায়। যে ব্যক্তিটা এই সমাজ সংস্কার করলেন এবং ধর্ম সংস্কার একটা সেম টাইম করলেন, রাজা রামমোহন রায়। তিনি সতীদাহ প্রথা বন্ধ করলেন। যে এর চেয়ে অমানবিক কাজ পৃথিবীতে নেই। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, তারা হলো বাংলার নবজাগরণের লোক। এই যে আমি বললাম না, রিফরমেশন ছাড়া আপনার সাহিত্যে নতুন কিছু আশা করা যায় না। কি করলেন তারা? তারা করলেন যে এই যে ধর্মের ভেতরে এত কঠিন নিয়ম, হ্যাঁ, এইগুলো থেকে আপনারা বেরিয়ে আসেন। আপনার সতীদাহ প্রথার সাথে সাথে আরেকটা জিনিস ছিল না, সেটা কি? বাল্য বিবাহ। বাল্য বিবাহ এই বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় তারাই বন্ধ করেছে। এটা চলবে। আরেকজন লোক 19 শতকের গোড়ার দিকে, একদম গোড়ার দিকে সমাজ এবং মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনে আপনার অবশ্যই ভূমিকা রেখেছেন, সেটা অনেকে আলোচনায় আনে না বা বলে না। সেই লোকটির নাম হলো লালন সাঁইজি। অনেকেই তার নাম উচ্চারণ করে না, বলে যে রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, এদের পাশাপাশি আপনার লালন সাঁইজিও যে ব্যাপক পরিবর্তন এনেছে। কারণ এই লালন সাঁইজির এই বাণী, কথা এবং তার যে লিরিক, সেইগুলো দিয়ে রবীন্দ্রনাথ প্রভাবিত হয়েছে, প্রচুর ভাবে, ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে, অনেকভাবে প্রভাবিত হয়েছে। মানুষ বসবে, শোনার মানুষ কবি। মানুষ বসবে, শোনার মানুষ কবি। হ্যাঁ, আর মানুষ হারালে খেপারে তুই কুল হারাবি। মানুষ যদি বাদ দাও, তুমি কুল হারাবি। মানুষ বসবে, শোনার মানুষ কবি। এটা লালন সাঁইজির একটা। তো ওই লালন সাঁইজিকে কিন্তু বাদ দেয়। এই যে 19 শতকের যে নবজাগরণে লালন সাঁইজির ভূমিকা আছে। তিনি একমাত্র লোক, সকল ধর্মকে একসাথে ইন্টারমিঙ্গেল করে একটা ডক্ট্রিন বা একটা ফর্মে দিয়ে এসেছেন, সেটা হলো মিস্টিক হিউম্যানিজম। প্লিজ কথা বলবেন না ছোট ভাইরা। মিস্টিক হিউম্যানিজম বাংলার অর্থ হইল কি? মরমিয়া মানবতা। মরমিয়া মানবতা। এই জন্যই মহাত্মা গান্ধী লালনকে, এই যে মহাত্মা, যে এই যে মহাত্মা লালনের আগে কি নাম লাগানো হয়? মহাত্মা। এই উপমহাদেশে দুইজন লোকের মহাত্মা আছে। একজন হলো যিনি কংগ্রেসের প্রতিষ্ঠাতা মোহনলাল করমচাঁদ গান্ধী, আরেকজন হলো গিয়া লালন সাঁইজি।
তো এই যে 19 শতকের যে রেনেসাঁ এবং সেখানে যে ডিরোজিও স্টার্ট করেছিলেন ইয়র্ক বেঙ্গল মুভমেন্ট, এবং তিনি ছিলেন কলকাতা হিন্দু কলেজের শিক্ষক, তার চাকরি গেছে, তিনি কলেরায় মারা গেছেন, কিন্তু তার বিপ্লব ভেবে থেকে নাই, কারণ তার যে ফলোয়ার্সরা তাদেরকে বলা হয়তো ডিরোজিয়ান। চিটাগং একটা নন্দনকাননে আপনার বইয়ের দোকান ছিল ডিরোজিও, ঢাকাতেও আছে আপনার ইয়াতে আজিজ সুপার মার্কেটে আপনার বইয়ের মানে গ্রন্থের ইয়ার নাম, বুক স্টলের নাম ডিরোজিও। তো এই যে পরিবর্তন হলো, ঠিক তদ্রূপ পরিবর্তন হচ্ছে 16th সেঞ্চুরিতে আপনার ইউরোপ। মার্টিন কিং লুথার একজন সমাজ সংস্কারক, ছিল ধর্ম সংস্কারক, ধর্মের গোড়ার মধ্যে দেখলো যে পোপ, পোপ এবং পোপেরা কি করে এই ধর্মের নামে আপনার এই যে তাদেরকে বেহেশতে পাঠায় দিয়ে সার্টিফিকেট বিক্রি করে। কি সার্টিফিকেট নাম কি? কন্ডোলেন্স। এই কন্ডোলেন্স পাইতে গেলে কৃষক বা সমাজের যারা আছে প্রচুর তাদেরকে অর্থ দিতে হবে। যে তোমরা যদি স্বর্গে যাইতে চাও তাহলে আমাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে। কি সার্টিফিকেট? যে কন্ডোলেন্স সার্টিফিকেট। শুধু পোপেরাই দিতে পারতো। পোপ, বিশপ, আর্চ বিশপ এরাই শুধু এই সার্টিফিকেটটা দিত আপনার 16 শতাব্দীতে। এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললেন মার্টিন লুথার কিং, এবং সেটাকে আপনার রিফরমেশন মুভমেন্ট বলে। যাকে ভাই বলতে হবে, যাকে ভাই রিফরমেশন মুভমেন্ট। এই রিফরমেশন মুভমেন্ট যখন ঘটলো আপনার ইয়েতে ইউরোপে, তখনই চলে আসলো, সেটার পরে চলে আসলো রেনেসাঁ। রেনেসাঁর মূল স্লোগান কি? যে দেব দেবী ফালাও, এগুলা ফালাও, মানুষের মধ্যে ফিরে আসো, মানুষের মধ্যে ফিরে এসো, এগুলো ফেলো। এবং কবি কারা, লেখক কারা? লেখক হলো শেক্সপিয়র, জন মিল্টন, জন ডান, স্পেন্সার, স্পেন্সার। এরপরে আর্টিস্ট কারা? লিওনার্দো দা ভিঞ্চি। এই এরা। তো এই যে শেক্সপিয়র, জন মিল্টন, আপনার মনে করেন আরেকজন আছে বিখ্যাত লেখক, সেটা হলো অ্যান্ড্রু মার্লো। মার্লো যিনি ডক্টর ফস্টাস লিখেছে। তো এই এরাই কিন্তু এদের হাত ধরে রেনেসাঁ এসেছে, এবং লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলো, আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মাইকেল অ্যাঞ্জেলো। তারা এই 16 শতাব্দীতে ইউরোপে রেনেসাঁ ঘটাইলো। আর এটার প্রথম প্রকারা দিয়েছিল মার্টিন কিং লুথার, ধর্ম সংস্কার। আপনি যদি একটা লাইনে চলে যান তাহলে আপনি মানুষ দেখবেন না, দেখবেন মুসলমান, হিন্দু, খ্রিস্টান, মানুষ দেখবেন। আপনার কবিকে দেখতে হবে মানুষ, তাহলে আপনি আপনার কবিতা আসবে। আপনি যদি দেখেন একজন ইহুদি বসা মনে খুঁজে আছে, তখন কিন্তু আপনার কবিতার লাইনটাও এদিকে চলে। যেরকম আমাদের বিখ্যাত কবি ছিল আপনার আল মাহমুদ, উনি কিন্তু অনেক বিখ্যাত। সাম্প্রদায়িকতার দিকে কিছু ঝুঁকে পড়ার কারণে ওনার যে লেখালেখি ছিল ডিস্টার্ব হয়েছে। অতএব কবি লেখকটা ইয়াটা থাকতে হবে স্ট্রেট। আমি আমার কথাতে আজানটা চলবে না, কিছু কাম করি এবং একটা বিশাল ভূমি তৈরি হল, আমাদের মস্তিষ্ক তৈরি হল। এখন দেখবে কি এবং বাক বদল কোথায়, কোন কোন জায়গায় বাক বদল হয়েছে দেখেন। চর্যাপদ থেকে চলে আসলো মঙ্গল কাব্য, মানে যে বৌদ্ধ ধর্মের যে ইয়াগুলো, সে পদাবলীগুলো থেকে আসলো হিন্দু শ্রীকৃষ্ণ, মঙ্গল কাব্য, চন্ডিকা, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, মনসা মঙ্গল, এগুলো উত্তরিয়ে চলে আসলো 19 শতক। 19 শতকের পরিবর্তনের প্রথম যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেটা হলো কি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় প্রথম বিদ্রোহ। এমনি আমরা এইভাবে আমরা বলে থাকি যে কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী, কিন্তু ফার্স্ট বিদ্রোহী কবি হলো মাইকেল মধুসূদন দত্ত। তিনি আগের যে লেখার যে ফর্ম, আগের যে লেখার যে স্টাইল, আর আগের যে নর্ম এবং জগজিন, এগুলো ফেলে দিয়ে তিনি তার মতো কাব্য রচনা করতে শুরু করলেন। এবং শুরু যখন করছেন, কিন্তু আগে বাংলায়
করেন নাই, ইংরেজিতে শুরু করেছেন। মানে ইংরেজিতে তিনি লিখতে শুরু করছেন। একটা পর্যায়ে তিনি দেশও ত্যাগ করেন। তার যত বন্ধু ছিল খ্রিস্টান, বিয়ে করছিল মুসলিম মহিলা, খ্রিস্টান মহিলা বিয়ে করছে। তো দীর্ঘদিন দেখার পরে বলল যে আরে না, আমার তো এটা হচ্ছে না, আমার শেকড়ে এবং আমার যে বোধ ভাবনা, আমার যে জন্ম, সবকিছু মিলে আমারটা হচ্ছে না। তিনি বাংলায় ফিরে আসেন। এইখানে একটা কাজ হয়েছে, কাজটা হলো কি, তিনি যে ইংরেজি জানতেন, ইংরেজি সাহিত্যে যে আপনার লিটারেরি ফর্ম গুলো উনি কিছু গেস করতে পেরেছিলেন, ধরতে পেরেছিলেন। যাই হোক, তো মাইকেল মধুসূদন যে ইংরেজি সাহিত্য বা ইংরেজিতে আপনার মনে করেন কাব্য চর্চা শুরু করলেন বা লেখালেখি শুরু করলেন, কিছু দূর যাওয়ার পর তার বোধোদয় হলো যে সেটা হচ্ছে না। আসলে আমি মাতৃভাষায় আমার যতটুকু আমি পোক্ত হতে পারবো বা লিখতে পারবো বা বলতে পারবো, কথা বলতে পারবো, আমি ইংরেজি বা অন্য একটা হাওলাত করা ভাষায় আমি ততটুকু পারবো না। এটাই স্বাভাবিক। এই ভারতীয় উপমহাদেশে এরকম হয়েছে যে ওখানকার লোকেরা যতই বলেন কমন ওয়েল লিটারেচার বা রাইটার, কিন্তু যত ভালো ইংরেজি লিখেছেন ওয়ার্ল্ডে তেমন একটা সাড়া ফেলতে পারেন। মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রে সেটা হয়েছে। তিনি তবে একটা জিনিস করেছেন যে পাশ্চাত্যের যে লিটারারি ফর্ম সেটি কিছু ধার করেছেন বা বুঝতে পেরেছেন বা কিছুটা তিনি প্রভাবিত হয়েছেন। তিনি অমিত্রাক্ষর ছন্দ এবং ওই যে সনেট, সেইগুলো বাংলা সাহিত্যের বলে যে সনেটের প্রবর্তক বা শুরুটাকে করেছিল সেটা হলো গিয়া মাইকেল মধুসূদন দত্ত। এবং যে অমিত্রাক্ষর যে আপনার ছন্দ, সেটা তিনি প্রবর্তক বা সূচনাকারী। এটি আর বাংলা সাহিত্যে কেউ শুরু করেনি। এটা হলো একটা দারুণ বাক। এর আগে কিন্তু এই স্টাইলে কেউ কাব্য রচনা করেনি। এই যে আপনি মনে করেন যে সনেট বলেন বা অমিত্রাক্ষর ছন্দ বলেন, এটা কেউ করেনি। কারণ এই বাইকের মধ্যে আমরা জানি যে সনেট সাধারণত দু ধরনের আছে ইংরেজি সাহিত্যে। একটা হলো শেক্সপিয়ারিয়ান সনেট, একটা হলো পেট্রার্কাল সনেট। এই দুইটা ফর্মে তিনি জানতেন এবং তার ইয়ের মধ্যেও সেগুলো চতুর্থবর্ষী কবিতা সেগুলো প্রতিফলিত হয়েছে। এই যে মাইকেল মধুসূদন দত্ত হলো আমাদের বাংলা সাহিত্যে একটি বড় একটি বাগ বা বিবর্তন আমরা বলতে পারি। এরপরে আমরা সামনে যদি আসি তাহলে দেখি যে বড় যে পরিবর্তনটা সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এসে মাইকেল মধুসূদনের ওগুলো কিছু গ্রহণ করলেন, প্রত্যেকটা পরের জিনিস একটা কোনো কিছু গ্রহণ। কারণ মাইকেল মধুসূদন দত্তের মধ্যেও সে আগে দেব দেবী কিছু রয়ে গেছে, মানে যেটাকে হিন্দু মিথোলজি বলে, সেটি সেটি রয়ে গেছিল। মানে তার যে মেঘনাদ কাব্য, এটা আসলে রাবণের কাহিনী অবলম্বন। ওই যে রাবণের যে কাহিনী, সেটিরই আপনার একটা আর্টিস্টিক ফর্ম হলো গিয়ে যে মেঘনাদ কাব্য, একটা এপিক করা যায়। কিন্তু কিছুটা সেখানে তিনি পরিবর্তন এনেছেন, কিন্তু মানে পুরোটাই না, কিছুটা রিফর্ম করেছেন। কিন্তু সেটা আপনার মনে করেন যে রাবণের কাহিনী সেই দেব দেবী ত্যাগ করতে পারেন না মাইকেল মধুসূদন দত্ত। রবীন্দ্রনাথ দেশে কি করবে, মাইকেল মধুসূদনের এগুলো একদম বাদ দিলেন। তিনি গীতি কবিতা লিখতে শুরু করলেন। গীতি কবিতা, গীতি কবিতা। এখন আমরা কি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে গীতি কবিতার কবি বলবো? সাহিত্যের হেন কোনো শাখা নাই যে রবীন্দ্রনাথ ঠাকুর বিচরণ করেন নাই। কিন্তু আমরা তাকে মানে যে কবি হিসেবে যত পুক্ত মনে করি, তার কয়েক গুণ পুক্ত হলো তিনি ছোট গল্পের যত রচনা আছে, সারা পৃথিবীতে যত ছোট গল্প আছে, আমি মনে করি যদি 10 জনও বেছে নেন, হি ইজ ওয়ান অফ দেম। মানে ছোট গল্প এবং তার সঙ্গীত সবচেয়ে সমৃদ্ধ কাব্য সাহিত্যের এবং প্রবন্ধ সমৃদ্ধ।
তার যে কবিতা আপনি দেখেন তেমন কোন আপনার একেবারে যে হ্যাঁ তিনি দার্শনিক অনেক এবং কণিকা অনেক কিছু লিখেছেন ছোট ছোট ফর্মে, সেগুলো কিন্তু মানে যেটা ওই শ্রীমন্ত দাস করেছেন তাকে উতরিয়ে যেতে পারেন না কাব্যে, সেটা আমি বলবো। হ্যাঁ, রবীন্দ্রনাথ তিনি সমৃদ্ধ হয়েছেন তার ছোট গল্পে, তার গানে এবং তার প্রবন্ধে, এটাই রবীন্দ্রনাথ। তবে তিনি দার্শনিক কবি, তিনি একটা বাক পরিবর্তন করেছেন কি, যে সেটা হলো তিনি গীতি কবিতা যেটা সংস অফারিংস বা গীতাঞ্জলি, সেটি হলো তার একটা অবিস্মরণীয় সৃষ্টি, এবং সেই সৃষ্টিটা তাকে আপনার নোবেল পুরস্কার এনে দিয়েছে, এবং এটা তার একটা অনন্য কীর্তি। যে আরেকটা কথা বলে রাখি, যখন রবীন্দ্রনাথ চলে এসছেন বা নজরুল এসছেন, ততক্ষণে আমাদের দেশে কিন্তু ইংরেজ শাসন এর আগে শুরু হয়ে গেছে। আমরা যত সাহিত্য দেখি, there is intermingling or inter exchange of views, এগুলো ছাড়া কিন্তু পরিবর্তন আসে না। রবীন্দ্রনাথ ও পাশ্চাত্য লেখক কর্তৃক প্রভাবিত হয়েছিল। কে? এশিয়ান কবি ডব্লিউ.বি. ইয়েটস, এজরা পাউল, এসব কবি দ্বারাও রবীন্দ্রনাথ প্রভাবিত হয়েছে। এবং তিনি যখন ইংল্যান্ডে গেলেন, তখন তার যে আপনার গীতাঞ্জলির যে ইংরেজি অনুবাদ তার এক আপনার কবি বন্ধু করে দিয়েছে, এবং তাদের সাথে যে দীর্ঘ আপনার চলাচল আচার আচরণ এক্সচেঞ্জ অফ ভিউজ, এগুলোর কারণে তার লেখাতে কিছুটা পশ্চাতের যে রং চলে আসছে। কিন্তু তিনি ইংরেজদের বিরুদ্ধে আবার তেমন কিছু লিখেন নাই, যেটা লিখেছেন কবি নজরুল, যেটা লিখেছেন কবি নজরুল। কবি নজরুলের জন্ম 1899, কিন্তু ততক্ষণে আপনার ওই জয় ভাই বলেছে ততক্ষণ আপনার রবীন্দ্রনাথ কিন্তু এক যুবক এবং যথেষ্ট পোক্ত কবি। কিন্তু সেটি না করে রবীন্দ্রনাথ হেঁটেছেন আমাদের মজ্জা, আমাদের দর্শন, আমাদের দৈনন্দিন জীবন, যাপিত জীবন, এবং আমাদের মানস ভূমিকে কি করলে কিভাবে ঠিকঠাক করা যায় সেটি করে দিয়ে গেছেন আমাদের রবীন্দ্রনাথ। আমাদের চিন্তার ভুবনটা ঠিকঠাক করে দিয়ে গেছে। তার যে কণিকা কাব্য প্রত্যেকটা গুরুত্বপূর্ণ একটা ফিলোসফিক্যাল ডক্ট্রিনের মতো। প্রাচীরের গান্ধে এক নাম গুত্রহীন, ফুটিয়াছে পন্ত অতিশয় দিন, দিক দিক করে তার কারণে সবাই, সূর্য উঠে বলে তারে ভালো আছো ভাই, আছে না? এই ছোট ছোট শৈবাল দিঘিরে বলে উচ্চ করেছি, লিখে তো একটু দিলেন শিশি, যে আমার দেখিবারে পায় অসীম ক্ষমায়, আমি পুরোটা বলতে পারি না, যে আমার দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলে সকল, মানে আমাকে যে দেখে এখানে ভালো মন্দ সব মিলে, সেটি তো আমি, সেটি তো তো এইগুলো। এবং আমি এই যে, তবে একটা জিনিস আমি খুব ভাবিত হই এবং আশ্চর্য লাগে আমার কাছে, যে তিনি 2 বিঘা জমি যা লিখলেন, এটা তার এগেইনস্টে যা সরকার পুরোটাই তার বিরুদ্ধে যায়। এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ঘুরি ঘুরি রাজার হস্ত পরে সমস্ত। তো যে রাজাকে, রবীন্দ্রনাথ কিন্তু রাজা, রাজাকে ল্যান্ডলর্ড, তারাই তো জমিদার, এবং এই যে জমি যে দখল করে, কারা দখল করে? রাজারাই দখল করছে, তারাই তো রাজা। এবং এই কথাটা বলার সাহস তারই আছে, যে ওই মাত্রায় এবং ওই রকম বড় হৃদয়ের এবং বড় একজন
হার্টের অধিকারী তারাই বলতে পারে, এবং যার সৎ সাহস আছে। এই জিনিসটা বলা অত সহজ, কারণ প্রত্যেকটা লাইন তার বিরুদ্ধে যায়, প্রত্যেকটা লাইন তার বিরুদ্ধে যায়। রবীন্দ্রনাথ ছেড়ে আমরা সামনের দিকে অগ্রসর হই। নজরুল, নজরুল নিজে একটা বাক। এই রবীন্দ্রনাথের যে কালে তিনি বিচরণ করলেন, বা এই সময়ে তিনি জন্মগ্রহণ করেন 1899 সালে, হয়েও সে একটি স্বতন্ত্র কাব্যসত্তা তার মধ্যে ছিল, এবং যথেষ্ট ডিফারেন্ট। হ্যাঁ, যে সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ, এই কথাটা কি বলতে পারতেন যদি রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র যদি ওই সময় ধর্ম সংস্কার এবং 19 শতকের যে রেনেসাঁ বা নবজাগরণ সেগুলো যদি না ঘটাতে পারতেন, রবীন্দ্রনাথ নজরুল কিন্তু এই কথাটা বলার সেই উর্বর জায়গাটা পেতেন না। তো সব জায়গায় বলেন যে ইউরোপে যে রিফরমেশন মুভমেন্ট হয়েছিল মার্টিন কিং লুথারের হাত ধরে, এই 19 শতকের নবজাগরণ সেরকম এই নজরুল বলতে পেরেছেন, ওইখান থেকে এটা শুরু হয়েছে। তো নজরুলের সর্বশ্রেষ্ঠ কবিতা কোনটা? সেটা হলো বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতা আমি একজন প্রশ্ন করেছি, বিদ্রোহী কবিতার মূল ভাব, একজন বলল কেন বিদ্রোহ, আমি বলেছি না, বিদ্রোহী কবিতার মূল ভাব বা মূল অংশ বিদ্রোহ না, এটার মূল ভাব বা মূল অংশ বা মূল কথা, মূল সুর হলো মানবতা। মানবতা কিভাবে? লাইনটা দেখে কিভাবে শেষ হয়েছে কিভাবে? যাবে উৎপীড়িতে ক্রন্দন রোল, আকাশের বাতাসে ধূলিমালা অত্যাচারের খর্গ কৃপা, রণভূমে ভীম রণভূমে রণিবে না, আমি সেই দিন হব শান্ত। তাহলে এন্ডিংটা দেখেন, উৎপীড়িত কারা? মানুষ, জনগণ, এই ভারতীয় উপমহাদেশের মানুষ, তারা উৎপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, তারা এক্সস্টেড, এক্সপ্লয়েটেড। হ্যাঁ, এই তাদের এই এক্সপ্লয়টেশন, তাদের যে অপারেশন, ডিপ্রেশন, সাপ্রেশন যতদিন পর্যন্ত স্টপ না হবে, অত্যাচারী খর্গ কৃপান যতদিন রণভূমে যতদিন বন্ধ না হবে, ততক্ষণ আমার ইয়া বিদ্রোহ চলবে। অতএব এটা কনক্লুশন প্রক্রিয়া মানবতা, বিদ্রোহ। বিদ্রোহী কবিতার মূল যে থিম বিদ্রোহ না, সেটা হলো মানবতা। এই নজরুলই আরেকটা জায়গায় বলেছেন, হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান, দিয়েছ কণ্ঠক সুবাদ, দিয়েছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। এই অসংকোচ প্রকাশটা করতে পেরেছে সে দারিদ্রের কষাঘাতে আপনার জর্জরিত হয়েছে, এই জন্য তার কাছে ভয় বলতে কিছু। অর্থাৎ একজনই আর কি বলছিল রুশুকে, রুশু বলছিল যে ইউ হ্যাভ নাথিং টু লস এক্সেপ্ট ইউ চেঞ্জ, শিকল ছাড়া তোমার হারানো আর কিছু। কমিউনিস্টের একটা স্লোগান, যে কমিউনিস্টের যারা কমরেড, তাদের শিকল ছাড়া আর হারানো কি কিছু না। তো নজরুলের কিচ্ছু হারানো না। হ্যাঁ, সে তো এমনি বুখানান না, এমনি রিক্ত, এমনি শূন্য। অতএব এই জন্যই সে এই দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে লিখেছে এই কবিতা, এবং এটা একটা পোক্ত স্লোগান। নজরুল এই রবীন্দ্রনাথকে আরেকটু বাদ নিয়েছেন, কারণ হলো তিনি বিদ্রোহের কবি, বিপ্লবের কবি এবং দ্রোহের কবি। এই যে লাথি মেরে যে আপনার আপনার গলা ভেঙে ফেলবে, এটা ইংরেজ আমলে বলার মতো সাহস রবীন্দ্রনাথের নেই, অন্য কোন কবির নেই। লাথিমার বাংলা তালা যত সব বন্দিশ ফেলুপার উপরে ফেলে দাও। তো এই যে এবং এই কবিতা লেখার কারণে সে জেলে গেল, এবং জেল খাটলো, আনন্দ করে আগমনে সে কবিতার জন্য এটি তার
একমাত্র নজরুলের দ্বারে সম্ভব। এরপরে যে কবি এসছে তার নাম জীবন দাস। মানে আমি বাঘ গুলা বলছেন, বাঘ বিদ্রোহ বিপ্লব ধ্রুব থেকে বেরিয়ে জীবন দাস ওই পথে আর হাঁটলেন না। রবীন্দ্রনাথ যে পথে হেঁটেছে নজরুল সেই পথে হাঁটেন নাই। নজরুল যে পথে হেঁটেছে জীবন দাস সেই পথে হাঁটেন না। মাইকেল যে পথে হেঁটেছে রবীন্দ্রনাথ সে পথে হাঁটেন নাই। বাঘ গুলা খেয়াল করবেন এবং তাদের কেন বাঘ, এক কথাই সময়ের প্রয়োজনে মানুষের চিন্তা চেতনা বোধ ভাবনা সেগুলা পরিবর্তিত হয়। মানুষ সময়ের সাথে পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার জন্য সে কবিতার বাঘ তৈরি করে। আমার কবিতার টাইটেল হচ্ছে বিবর্তন। কবিতা কি নিজে নিজে বিবর্তিত হতে পারে? না। কবিতা বিবর্তিত হবে কেন? বিবর্তিত হয় মানুষের চিন্তা চেতনা বোধ ভাবনা। কবিতা তো হলো একটা জড় পদার্থ, শুধু প্রাণীরাই বিবর্তিত হয়। মানুষ বিবর্তিত হয়েছে, বানর বিবর্তিত হয়েছে, কিন্তু কবিতা বিবর্তিত হয় না। কবিতাকে বিবর্তিত করা হয়, আমাদের চিন্তা বিবর্তিত হয়। এটা বলা উচিত ছিল যে এটা হলো গিয়ে সুন্দর টাইটেল, কবিতার বিবর্তন। এটার চেয়ে সুন্দর হলো গিয়া কবিতার বাঘ। কবিতা বিবর্তিত হতে পারে, কবিতা জড় পদার্থ। কবিতাকে যিনি চালনা করেন, কবিতাকে যিনি টেনে নিয়ে যান, কবিতাকে যিনি জীবন্ত করেন, সে বিবর্তিত হয়। তার মস্তিষ্কের চিন্তা চেতনা বোধ ভাবনা বোধ বিজ্ঞান সেগুলা বিবর্তিত হয়। তাহলে মাইকেল মতো রবীন্দ্রনাথ না, রবীন্দ্রনাথের মতো নজরুল না, হ্যাঁ নজরুলের মতো জীবনানন্দ দাশ। পরিবর্তন করতে জীবনানন্দ দাশ আপনার যে নজরুল থেকে একদম সরে আসে। একজন কবি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে বলেন, একটা লাইনে বলে যে মন্তব্য করেন তো, জীবনানন্দ দাশের কবিতা নির্জন দ্বীপের মতো সুন্দর। মানে একটা লাইন নির্জন দ্বীপের মতো সুন্দর। তার এলিটারেশন গুলো দেখেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার মিশা, মুখ তার সামস্তির কারুকার্য, প্রতিদূর সমুদ্রের পর হাল ভেঙে জীবনী বেদামি হারে আছে। এরকম এলিটারেশন বাংলা সাহিত্যে আপনার কয়টা পাবেন না। আপনার যখন জীবন দাস নাড়াচাড়া করবেন, আপনার চিন্তা, এটাকে বলে ইংলিশে বলে স্ট্রেন্থ অবসেশন। স্ট্রেন্থ অবসেশনের বাংলা কি? অদ্ভুত আচ্ছন্নতা। মানে একটা অদ্ভুত আচ্ছন্নতা আপনার মধ্যে কাজ করবে এবং ফ্রয়েডীয় তত্ত্ব অনুযায়ী সেটাকে আপনি বলে যে অবচেতন মনের অনন্ত অবগাহ। অবচেতন মনের অনন্ত অবগাহ, সেটার ভিতরে আপনি এরকম একটা আচ্ছন্নতার ভিতরে হাঁটবেন যেন মনে হয় যে আপনি পৃথিবীতে না, অন্য একটা দ্বীপের মধ্যে বা আদার্স অন্য কোথাও আপনি ঘুরছেন অথবা ছুটছেন। কেননা এই যে লাইনগুলো দেখেন, মহিনের গুড়াগুলো আজও ঘাস খায়, কার্তিকের জ্যোৎস্না প্রান্তরে। আমাকে ব্যাখ্যা করে দেন। মহিনের গুড়াগুলো আজও ঘাস খায়, কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে। এখন মমিনা জাতি বলতে পারবে কার্তিকের জ্যোৎস্না তো সাধারণত রাতে ফোটে, মানে রাত্রে ঘোড়া কি জঙ্গিয়া থেকে ঘাস খায়। জ্যোৎস্না কখন ফোটে? রাত্রে। তো মহিনের গুড়াগুলো রাতে কি ঘাস খায় নাকি? এক জায়গায় বলছে যে সুরঞ্জনা ওইখানে যেও না তুমি, বলো না কথা ওই যুবকের সাথে। কি কথা তাহার সাথে, আবার লেখছে তার সাথে। এবং আগেরটা কেন সাধু, পরেরটা কেন চলতি না? প্রথম লেখছে তাহার সাথে, এরপরে কি লিখলো? তার সাথে। এটার ব্যাখ্যা হলো এই, কি কথা যে তাহার সাথে এবং তার সাথে তুমি দীর্ঘদিন কথা বলতেছো। যখন বাংলা ভাষা সাধু ছিল তখনও বলতেছো, এখন যেন অনেক পথ গড়িয়ে আপনার চলতি আসছে, স্টিল নাও ইউ আর টকিং উইথ হিম। এখনো তুমি তার সাথেই কথাই বলছো। শেষ হচ্ছে বিম্বিসার অশোকের ধূসর জগতে।
সম্রাট অশোকের দূষর চোখে তুলে হয় দূষর কেন এটা আবার সম্রাট অশোকের দূষর জগৎ দূষর জগৎ হলো এই কারণে সম্রাট অশোক ছিলেন বৌদ্ধ ধর্ম সম্রাট অশোক কি বৌদ্ধ ধর্মাবলম্বী তো বৌদ্ধের যত আপনার বিহার আছে সবগুলা লালচে পাথরে বা লালচে ইটে তৈরি ধূসর রঙ ইকন যাকে পায় তো এই যে সম্রাট অশোকের সে ধূসর জগতে তখন সেখানে আমি তোমাকে দেখেছি এবং বিম্বিসার এটা একটা কবির পিতার নাম বিম্বিসার এবং বিম্বিসার হলো অশোকের পিতার নাম বিম্বিসার ঠিক আছে তো এই যে ব্যাখ্যাগুলা অনেক কঠিন এবং এইগুলা যে ভাবিত করে আমাদেরকে এমন ভাবে ভাবিত করেছে সেইগুলোর কোন দিকে যে যায় বলা যায় না এটাকে বলে সুররিয়ালিজম ইংলিশে বলে সুররিয়ালিজম বাংলা গুলো পরাবাস্তববাদ এটা আপনার প্রথম বিশ্বযুদ্ধের পরে আপনার 1918 বা 19 এদিকে ফরাসি কবি আন্দ্রে বেতে তিনি এবং সলদোভার দালি এই দুজন হলো এটা খবর এই পরাবাস্তবটা কি পরাবাস্তবটা হলো যে বলুন ফ্রয়েডীয় তত্ত্ব অনুযায়ী একটা আপনার অবচেতন মনের ভেতর অন্তহীন অবগাহন একটা অদ্ভুত আচ্ছন্নতার ভিতরে যাওয়া এবং সেই জগতে বিচরণ করা এবং সবকিছু প্রতীকী ভাবে এগিয়ে যাওয়া প্রতীক এই যে ঘোড়াগুলো ঘাস খায় এই ঘোড়া সেই ঘোড়া না মহিনের ঘোড়াগুলো আজও ঘাস খায় কার্তিকের জুস্তা পাতা এটা হলো মহিনের ঘোড়া মহিনের যৌবনটা হলো ঘোড়া আর জুস্তাটা হলো তার প্রেম প্রণয় আজও ঘাস খায় বাট আমি পড়ে আছি এখানে রক্তাক্ত কমলার মতো মহিলার ঘোড়াগুলো সেই ঘোড়া নয় তো এই যে এই প্রতীক একটা দিয়ে আরেকটাকে বোঝানো বা ওই যে অদ্ভুত আচ্ছন্নতা তৈরি করা এইগুলো সুররিজম এইটা বাংলা ভাষার প্রধান কবি সুররিজমের হলো জীবন আপনার প্রত্যেক কবিতাই এই সুররিজম দেখবেন এবং এই পরাবাস্তবতা দেখবেন এবং সেটি সবচেয়ে ভালো ব্যবহার উনি করেছেন যাই হোক এই জীবন দাসের পাশাপাশি যে পরে উনি হলো 30-এর কবি কত কবি 30-এর কবি বলা হয় এবং এখানে একটা ব্যাপার আছে যে জীবন দাস সহ আপনার বুদ্ধদেব বসু বিষ্ণুদেব সুধীন্দ্রনাথ এবং অমিয় চক্রবর্তী এই 5 জনকে বলা হয় পঞ্চ পাণ্ডব 30-এর কবি এবং বুদ্ধদেব বসুও আপনার আধুনিক কবিতা বাক বদলের ক্ষেত্রে আপনার বিরাট ভূমিকা রেখেছে এই পঞ্চ পাণ্ডব যদিও হয়ে থাকে তবু প্রত্যেকজন স্বতন্ত্র কারণ বিষ্ণুদেব কি লিখছে বিষ্ণুদেব লেখা হলো ম্যাক্সিমামই মার্ক্সীয় তত্ত্বে লেখা যেমন মার্ক্সিজম এবং মার্ক্সীয় তত্ত্বের উপর এই প্রবন্ধ লিখেছেন আমাদের দেশে রণেশ দাশগুপ্ত এই রণেশ দাশগুপ্ত এবং বিষ্ণুদেব এবং কবিতার ক্ষেত্রে আরেকজন আছেন যে নাম হলো সুভাষ মুখোপাধ্যায় বিষ্ণুদেব এবং আরেকজন মার্কসিস্ট কবি আমি তাকে বলবো অনেকে তাকে বিপ্লবের কবি বলে সেটা হলো সুকান্ত ভট্টাচার্য লেনিন ভূমিষ্ঠ রক্তে কৃপতার কাছে নেই কোনো ঋণ বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন এই যে কথাটা বলা তো সহজ না লেনিন ভূমিষ্ঠ রক্তে কৃপতার কাছে নেই কোনো ঋণ বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন এটা হলো গিয়া আপনার সুকান্ত ভট্টাচার্য বিষ্ণুদেব সুভাষ মুখোপাধ্যায় এই জন্য এটাও একটা বাক তৈরি হচ্ছে কি বাক যে কমিউনিস্ট দ্বারা লেখক মার্কসিজমের দ্বারা লেখক বাম তাত্ত্বিক লেখক আমি মনে করি যে আমার দৃষ্টিতে যদিও বাংলা সাহিত্য ওইটা কোনো বাক ধরে না কিন্তু এটা একটা বাক কারণ মানিক বন্দ্যোপাধ্যায় উনি আগাগোড়া একজন কমিউনিস্ট ছিলেন এবং তার লেখা যদি পড়েন যে হারনের নাচ জামাই দেখবেন যে ওখানে কত সুন্দর ইভেন আমাদের কিছু লেখকের মধ্যেও সেই দ্বারা এখনো স্টিল না অব্যাহত রয়েছে
যে মার্কসিজমের ধারা। তো এটা একটা বাক। পরবর্তীতে আসেন যে পঞ্চপাণ্ডব গেল, পরবর্তীতে আসেন যে আপনার স্বাধীনতা, ওই যে কি বলে পার্টিশন, দেশভাগের আগে এবং পরে। দেশভাগের আগে আহসান হাবিব ধরেন, আহসান হাবিবের যে বিখ্যাত কবিতা আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই, একটা চমৎকার কবিতা। এবং সিকান্দার আবু জাফরের, সিকান্দার আবু জাফরের বাংলা ছবি, সংগ্রাম চলবেই। তুমি আমার আকাশ থেকে ছড়াও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। হ্যাঁ হ্যাঁ, পরের লাইন, বাতাস থেকে মুসলমান ধরো তুমি বাংলা ছাড়ো। সিকান্দার আবু জাফর এবং সংগ্রাম চলবেই, এই বিপ্লবী কবিতা আসছে। এবং এই যে আমাদের দেশে আবার নতুন করে কলোনি হলো, পাকিস্তানি কলোনি, সেগুলোর বিরুদ্ধে এগুলো 30-এর পরের কবির মধ্যে আমরা যে 47-এর পরে এই কবিগুলোর লেখা পাই। এবং সেখানে আর একটা ধারা, ছোট ধারা তৈরি হয়েছে, এটা বলে যে অনেকে, যে এটা হলো ফররুখ আহমেদ হলো মুসলিম রেনেসাঁ। আসলে এটা আমরা ওইভাবে মানি না। তারপর কেউ কেউ বলে থাকে যে পাঞ্জেরি কবিতা লিখেছেন, এটা হ্যাঁ মুসলিম রেনেসাঁ কবি বলে থাকে তাকে ফররুখ আহমেদকে, এটা অনেকে বলে না। তবে 47-এর পরে আরেকটা ধারা বা বাক বদল হয়েছে, সেটা হলো 52 ভাষা আন্দোলনকে নিয়ে ছোটখাটো একটা বাক তৈরি হয়েছে, ছোটখাটো একটা বাক তৈরি হয়েছে। সেটা কোনটা, যে এখানে কে লিখেছেন 1952 সালে ভাষা আন্দোলন হয়েছে, 1953 সালে হাসান হাফিজুর রহমান, হাসান হাফিজুর রহমান তার সম্পাদনায় একটা গ্রন্থ বের হলো 21-এর সংকলন, 21-এর সংকলন। কত সালে? 1953 সাল, হাসান হাফিজুর রহমান। তো ওখানে অনেক রকমের কবিতা আসছে, মানে 21-এর সংকলনের মধ্যে যে ফেব্রুয়ারি 21 তারিখ দুপুর বেলা অক্ত, বৃষ্টি জোরে বৃষ্টি জোরে, বৃষ্টি পরে বৃষ্টি পরে, বৃষ্টি কোথায়? বরকতেরই রক্ত, আল মাহমুদ লিখলেন, আল মাহমুদ। যে 21-এর যে 21 কেন্দ্রিক যে এটা একটা ছোট বড় বাক হতে পারে, অথবা বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, শামসুর রহমান, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, শামসুর রহমান লিখেছেন, হাসান হাফিজুর রহমান লিখেছেন, সৈয়দ শামসুল হক ওখানে লিখেছেন, আল মাহমুদ লিখেছেন। তো 21-এর সংকলনে তো 21 কেন্দ্রিক একটা ছোটখাটো বাক, যে 21-এর সাহিত্য। মনির চৌধুরী নাটক রচনা করেন, কে? মনির চৌধুরী, কবর নাটক, ঠিক আছে। আরেক ফাল্গুন লিখলেন কে? জহির রায়, বসা আছে, সেটা কিন্তু ঠিক আছে। মৃধা বা জমিদার, মৃধা মানে মৃগকে ধারণ করে, বাস জমিদার। এটাও কবিতা। একটু আগে কিন্তু মধ্যযুগের ল্যান্ডলর্ড নিয়ে কথা বলছি। যাই হোক, তো 21-এর এই চেতনা নিয়ে এটাও কিন্তু এটা একটা বাক বদল, এবং 21-এর সাহিত্য আমরা বলতে পারি। পরে অনেকে আবার 90-এর দশকের যারা, তারা বলে থাকে যে স্বৈরাচার বিরোধী কিছু কবিতা আছে। শামসুর রহমান বেশি লিখেছেন, তারপর বেশি লিখেছেন শামসুর রহমান, তারপরে লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন, তারপরে আপনার কি বলে হেলাল হাফিজ। আপনি যদি 3জন কবির কবিতা পড়েন, মানে প্রেম এবং দ্রোহের এবং প্রেমের বিশেষ টানা পড়েন, 3জন কবির কবিতা পড়লে আপনার তৃপ্ত হয়ে যাবেন, বিশেষ করে প্রেমে। এর মধ্যে একজন হলো কি আপনি হেলাল হাফিজ, একজন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আর একটা হলো আবুল বা আবুল হাসান, আবুল হাসান। ঝিনুক নীরবে সহ, ঝিনুক নীরবে সয়ে যাও, ভিতরে বিষের বালি মুক্তা, অথবা ওই লাইনটা, মানুষ অত্যন্ত কি জানি একা, কি জানি চিবুকের কাছে সে নির্জন এবং একা। এটাও আবুল হাসানের একটা তুকুর লাইন। তারপরে আপনার বড় বড় যে কি বলে হেলাল হাফিজের প্রত্যেকটা লাইনই
একটা যে হেলাল হাফিজের আপনার সবচেয়ে ছোট কবিতা হলো এটা অশ্লীল সভ্যতা, সেটা হলো কি নিউটন বোমা বোঝো বা মানুষ বোঝো, শুধু একটু একটু নিউটন বোমা বোঝো মানুষ বোঝো। তো এটা কেন, এটা শিরোনামটা হলো অশ্লীল সভ্যতা হেলাল হাফিজ। এটা হলো কি যে পৃথিবী এত এগিয়েছে, নিউটন বোমা পর্যন্ত বানিয়ে ফেলছে, পারমাণবিক এত উৎকর্ষতা, কিন্তু সবকিছু এগিয়েছে, কিন্তু তুমি আমাকে বুঝলাম সভ্যতা এত এগিয়েছে, এত উৎকর্ষতা, কিন্তু তুমি আমাকে কি বলছো না। এটা হলো হেলাল হাফিজের নিউটন বোমা বোঝো। তাহলে তিনজন কবির যে বললাম যে প্রেমের উৎকর্ষতার কবিতা এবং সবচেয়ে ভালো টানাপোড়েনের কবিতা সেটা হলো হেলাল হাফিজ, আবুল হাসান এবং দিয়ে মোহাম্মদ। যাই হোক, আমরা খুব কাছাকাছি চলে আসছি শেষের দিকে প্রায়। এরপরে অনেকে বলে থাকেন যে পোস্ট মডার্নিজম পয়েট, যাকে বাংলায় বলে কি উত্তর আধুনিক কাব্য বা কবিতা। আধুনিকতাকে ছেড়ে আমি আসলে এটা কনসেপ্টটা আমার মধ্যে আসে না। আজকে যেটা আধুনিক, আমরা এখন যে যেখানে দাঁড়ায় আছি, সেটাও তো কয়েকদিন পরে আবার উত্তর হয়ে যাবে, উত্তর হবে না। যে কবিতাটা আজকে লেখা হল, আজকে শুক্রবার, হ্যাঁ আগামীকালই সেটা প্রাচীন। এই যে হাসান মিরাজে লেখে চন্দন কাঠের ঘুম, ওই আছে না, হাসান মিরাজ আছে না, চন্দন কাঠের ঘুম মেয়ে আছে। তো এই যে চন্দন কাঠের ঘুম লেখা হলো কেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কাঠ কি? চন্দন। সেই খাটের মধ্যে যে ঘুমাবে কি পরিমাণ ঘুমাবে, অথচ আমি এখানে নিদ্রাহীন রাত্রি যাপন। অথবা সে যখন লেখে যে চার ফরমার আকাশে ঝুলে আছে আমার তরল তর্জমা, চার ফরমার আকাশ সে ঝুলে আছে আমার তরল তর্জমা। এই যে চার ফরমার আকাশ, আমরা ফরমা দেখি কোথায়? সাধারণত প্রেসে বা বই বানাতে গেলে। কিন্তু চার ফরমার আকাশ আকাশে ঝুলে আছে তার তরল তর্জমা, বোঝার কোনো উপায় নেই। আর সুমন ইউসুফ কি বলে? তম বন্ধ রুদ্র ঘড়ি। তম বন্ধ সে কথা বলতে পারছে না, কেন? প্রেমে কাতর, ট্রাজিক পেইন, ভেতরে কথা বলতে পারছে না, এই জন্য দম বন্ধ। ঠিক আছে, হ্যাঁ। এবং সে নিজে একটা ঘড়ি, কেমন ঘড়ি? রুদ্র মানে কি? তর্জন গর্জন করতো, এটা স্টপ হয়ে আছে। কেমন হয়ে আছে? হ্যাঁ, কারণ হি সাস্টেইন পেইন। তো এইগুলো হল গিয়া পরাবাস্তববাদের আপনার লাইন। এই যে চন্দন কাঠের ঘুম, চার ফরমার আকাশ, আপনার তরল প্রেমিকার তরল তর্জমা, এগুলোই আকাশ, এগুলোই আপনার পরাবাস্তবতাটা আপনার বললাম যে ওই ইংরেজিটা স্ট্রেঞ্জ অবসেশন, অদ্ভুত আচ্ছন্নতা। এই অদ্ভুত আচ্ছন্নতার ভিতরে আপনি যেই থাকবেন, ওই যে লাইনটা বললাম, মহিলার গুড়াগুলো আজ মাস খায়, কার্তিকের জ্যোৎস্নার পান করে, এই লাইনগুলো আপনার এগুলো ব্যাখ্যা আপনার অত সহজে করতে পারবেন। হ্যাঁ, ব্যাখ্যা দিয়ে। অথবা আপনার এইরকম পর্যায়ে অর্থনৈতিক সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিষয়, মানুষের অন্তরকে তারা করে, মানুষকে ক্লান্ত করে, লাশ কাটা করে, সেই ক্লান্তি নেই, তার ঠিক হয়ে আছে লাশ কাটা করে। তো আরো এক বিপন্ন বিষয়, এটা কি? এটা হলো আননোন, আনডিসকভার্ড, আপনার মিস্ট্রিয়াস, আপনার ফিলিং ইন দ্য পেইন। এটা আপনার ডিসকভার করতে হবে। তাহলে ওই যে মহিলা আত্মহত্যা করে গেল, বিপন্ন বিষয়, শুধু প্রেমের জন্য না, আরো এক বিপন্ন বিষয়ের জন্য সে আত্মহত্যা করে। এই লাইনগুলো, ঠিক আছে। যাই হোক, আমরা বাঘগুলা দেখলাম, বাঘগুলা আমরা চমৎকারভাবে পাইলাম। মূল বাঘগুলা শুরু হয়েছে বাঘ, মাইকেল
মাইকেল একদম স্বতন্ত্র, রবীন্দ্রনাথ একদম ওখান থেকে আলাদা, নজরুল একদম আলাদা, ওইটাতে জীবন দাস একদম আলাদা, পরে জীবন দাসের পঞ্চ পাণ্ডব তারাও আলাদা আলাদা। 30-এর পরে যে কবিগুলো এসছে তারাও মোটামুটি জায়গায় আপনার দাগ রেখে গেছে অনেক জায়গায়। যেমন হলো যে আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর উবাইদুল্লাহ, যদি উনি সচিব ছিলেন, একজন আমলা ছিলেন, ভালো কবি। বা আধুনিক কবির মধ্যে আপনার বলতে পারেন যে নুরুল হুদা, প্লিজ কথা বলবেন না, নুরুল হুদা, হ্যাঁ, আমরা তামাটে জাতি, তার এই কবিতা পড়লেই তার পরিচয় পাওয়া যায়। আপনার একদম গ্রামে থাকতেন, সেই কবির নাম হলো গিয়া উমর আলী, সেই কবির নাম উমর আলী। আমরা শ্যামল, তার কবিতা হলো এই দেশে শ্যামল রং রমণীর সুনাম শুনেছি, এদেশে শ্যামল রং রমণীর সুনাম শুনেছি। সাজ্জাদ শরীফ তার কবিতা ডানা কইরা দেখে, রাইত রাইসুল তার কবিতা আপনার স্তন কইরা দেখে, এইসব গুলো নানা দেওয়া হয়। তবে নির্মলেন্দু গুণ মতো কবি, তার 4-5টা কবিতা, তবে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটে কিছু কবিতা, বেশিরভাগই রাজনৈতিক। নির্মলেন্দু গুণ, বিশেষ করে তার হুলিয়া কবিতা, এটা আমার স্যার ডক্টর সুজিত কুমার দত্ত এটা ট্রান্সলেট করছেন দা ওয়ারেন, হুলিয়া কবিতা ট্রান্সলেট করছে দা ওয়ারেন। তো এটাও আপনার বিপ্লব ভিত্তিক, কমিউনিজম ভিত্তিক, মার্কসিজমের ভিতর দিয়ে গেছে। আমি যখন দ্বিতীয়বার চায়ের চিনি দিতে আসলাম তখন ন্যাপ কর্মী ইয়াসিন আমাকে জিজ্ঞেস করলেন ঢাকার খবর। ন্যাপ কর্মী, কোন কর্মী? ন্যাপ কোনটা? ন্যাশনাল আওয়ামী পার্টি। দুইটা ধারা, এক হলো ভাসানী ন্যাপ আর মুজাফফর ন্যাপ। জাকির ভাই কয়টা ধারা? দুটো। ন্যাপ কর্মী ইয়াসিন আমাকে এক প্রশ্ন করল, তো এটা হুলিয়া কবিতার ভিতরে আছে। তো এই নির্মূলন্দু কোনো একজন মার্কসিজম তার ভিতরে আছে। তার উত্তরাধিকারীর কথা যে বললাম, সেটা বাংলাদেশে ব্যাপক লেখালেখি করেছেন আকবর হায়দার খান গনু একজন আছেন, আর হলো বদরুদ্দিন। এই দুই ভদ্রলোক এই উত্তর আধুনিক পোস্ট মডার্নিজম এটা নিয়ে লিখেছেন। পোস্ট মডার্নিজমের জনক হলো জ্যাজাক দেরিদা। হ্যাঁ, জ্যাজাক দেরিদা। আমি একটা কথা বলে রাখি, আপনার যদি ক্যারিবিয়ান কবি ডেরেক ওয়ালকট নোবেল পায়, সেমাস হিমি নোবেল পায়, অক্টাভিও পাজ নোবেল পায়, বরিস পাস্তেরনাক নোবেল পায়, জীবন দাস দুইবার পাওয়া উচিত, দুইবার পাওয়া উচিত কবিতা। ক্যারিবিয়ান কবি ডেরেক ওয়ালকট, আমি 27টা কবিতা অনুবাদ করছি, আকর্ষণ করে। সেমাস হিমি 4 কবিতা অনুবাদ করছি, আকর্ষণ করে। অক্টাভিও পাজ, বরিস পাস্তেরনাক, এসএসসি অনেক 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 মানের কবিগুলো জীবন। তার 200 পাণ্ডুলিপি পড়ে রবীন্দ্রনাথ বলেছেন তোমার কবিতা পড়ে আরাম পায়, রস আছে। এবং আরেকটা কথা বলছে যে আরাম পায় কথাটা বলতে কত, এটা কিন্তু ছোট কথাটা, ছোট কিন্তু এটা কি অনেক অনেক বড়। আরাম পায় এবং রস আছে, 200 পাণ্ডুলিপি। আরেক কবি বলছে যে তার কবিতা নির্জন দ্বীপের মতো সুন্দর, নির্জন দ্বীপের মতো সুন্দর। এমন মনে করেন যে সেন্ট মার্টিন যদি, হ্যাঁ, কেমন সুন্দর, সেরাদ্বীপ কেমন সুন্দর। যাই হোক, আমাদের কবিতা পাঠ নিচ্ছে, যেরকম আমাদের নরসিংদীর সন্তান দ্রাবিড় শোকত, উনি একটা নতুন কবিতার একটা ফর্ম বের করছে, পুত্রাণ। হ্যাঁ, যে সুমন ইউসুফ তার অত্যন্ত কাছের লোক পুত্রাণ। এটা 9 লাইন কি 11 লাইনের একটা নতুন ফর্ম, নিউ ফর্ম অফ অর ডগমা অর নর্ম অফ পয়েন্ট। এটা সে এটার ভিতর দিয়ে যাচ্ছে এবং চর্চা করে যাচ্ছে। আশা করি এটা সে ক্লাইম্যাক্সে যাবে। তো হাসান গিরার তো উদাহরণ দিয়ে ফেললাম, তখন আসছে যে চন্দন কাঠের ঘুম আর হলো 4 পর্বা আকাশ। কারণ ওই যে হাসান গিরার চন্দন কাঠের ঘুম হলো এই কারণে যে তার প্রেয়সী ঘুমা চন্দন কাঠের খানের মধ্যে, আর সে এখানে বিনেন্দ্র রজনী যাপন করে, সে বেদনা বিদু, সে সাস্টেইন পেইন। তো এগুলো হলো পরাবাস্তবতা, এগুলো পরাবাস্তবতা। এবং এটার জনক হলো গিয়া আন্দ্রে এবং হলো গিয়া দালি, সালভাদর দালি।
তারা হলো ফরাসি, এই পরবাস্তববাদী। আর যেটা বললাম যে আপনার পোস্ট মডার্নিজম, এটা আপনার ইয়া হলো গিয়া প্রবর্তক হলো গিয়া জ্যাক দেরিদা, এবং হলো গিয়া তার সাথে আরেকজন আছে, এই ওটার নামটা কি বললাম, ফোকো, মিশেল ফোকো। এই এরা হলো গিয়া পোস্ট মডার্ন কনসেপ্টের। এবং আমরা কবিতা চলমান, এটা স্রোত ধারার মতো, এটা চলতে থাকবে এবং ভাঙবে গড়বে, নদী যেরকম উভয় কূলে ভাঙে পড়ে এরকম প্রবাহমান। আজকে যেটাকে আমরা কবিতা বলছি, আগামীকাল সেটা নাকচ হয়ে যাবে, আগামীকাল একটা এর পরের দিন নাকচ হয়ে যেতে পারে। কারণ আমরা এই যুগে এসে যে শুটকুট করছি, প্যান্ট শার্ট পরছে জহির বেদারা, আজ থেকে 30-40 বছর আগে খয়রা লুঙ্গি পিনতে ভুল তখন তখন বা তহবন শব্দটা আমাদের দেশে তহবন, তহব হইল এই নিচেরটাকে বলে তহ, বন মানে বান্ধব, এই শব্দ আমাদের তহল যে পেট থেকে নিচের অংশকে তহবন। তো আমরা এই যে একটা খয়রা লুঙ্গি পরতো, আমার বাচ্চা ছাড়া আরেকটা খয়রা লুঙ্গি পরছে, এখন কিন্তু এরকম পরিবর্তন হচ্ছে। একটা শ্বেত বিন্দু কবিতা হতে পারে। আমার গতবার আগের বারের কবিতার কাব্যগ্রন্থের নাম ছিল হাতের গানি পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা। হ্যাঁ, এই যে একটি শ্বেত বিন্দু ঘাম ফোটা, সেটাও কবিতা। অর্ষিত মাটির প্রতিটি শস্যদানা কবিতা। কবিতার আর্ট ফর্ম সেগুলো বাংলি রেটে স্বাভাবিক। আমি সেই চর্যাপদের গোড়া থেকে কিছু বললাম একেবারে পর্যন্ত। আর সেই অ্যাংলো স্যাকশন থেকে পাশাপাশি কিন্তু আমি ইংরেজি সাহিত্যের পরিবর্তনগুলো বলেছি, যে অ্যাংলো স্যাকশন, নরমান কনকোয়েস্ট, 13th সেঞ্চুরি, 14th সেঞ্চুরি, 16th সেঞ্চুরি, রেনেসাঁ, পরে আপনার মনে করেন যে এলিজাবেথান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, পরে মডার্ন, এই যে আমরা এসছি। যাই হোক, আপনারা আরো মডার্ন হন, আরো নতুন নতুন কাব্য সেগুলা মাথার ভিতরে ঘুরপাক খাক, কবিরা কবি হোক, কেউ কেউ কবি বলছে, এটা আপনার কথা না, এটা হলো জীবনানন্দ দাশের কথা। এই কেউ কেউ কবি বল এই কথা বল ভয় পেয়ে আপনারা কবিতা থামিয়ে দিবেন, কারণ আমার সূত্র হলো এটা, যে কবি সে খুনি হবে না, যে কবি সে আর দেশ দখল করবে, যে কবি সে মানুষকে মানুষ মনে করবে, যে কবি সে আরেকজন গরিব ভুখা মানুষের সাথে বসে চা খেতে দ্বিধা বোধ করবে না। অতএব কবিতা হোক বা না হোক, চর্চা করবেন, এগিয়ে যাবেন, লিখবেন, বোঝার চেষ্টা করবেন। এটা কিন্তু কবিতা শিখানোর ক্লাস। কারণ কবিতা আপনাকে কর্মশালা দিয়া কবি বানানোর পৃথিবীতে কোনো এরকম কর্মশালা বা কামারশালা নাই। তাহলে আপনারা যে বলেন যে এত লিরিসিস্ট, এত চমৎকার, আপনার লালন ফকির গান লিখলো, তার টিচারকে, সক্রেটিসের টিচারকে, যে বললেন যে নো দাই সেলফ, নিজকে জানো। 100 বছর পর আমরা এখন বলছি যে নিজকে আগে জানো। এখন জাকির ভাই, রবীন্দ্রনাথ এটা বলছে, এখনো স্কিল নাও, এই সূত্র কেউ কাটতে পারবে। অতএব কবিতা এগিয়ে যাক, কবিরা এগিয়ে যাক, কবিতা হোক তিমির হননের হাতিয়ার। ধন্যবাদ।